আসসালামু আলাইকুম। টুডে আই উইল ডিসকাস। আজকে আমি ডিসকাস করব যে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর, অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা কিভাবে কাজ করে এবং এর ইন্টারনাল স্ট্রাকচার এবং এর যে ওয়েস্ট ম্যাটেরিয়াল হয়, এই ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো কোথায় আমরা এটা নিষ্কাশন করব। যেহেতু এটা অনেক তেজস্ক্রিয় পদার্থ, সো এটা তো ওয়েস্ট ম্যাটেরিয়াল অনেক সুন্দরভাবে এটাকে রিইউজ বা অন্য কোথাও আমাদের ফেলতে হবে। সো এটা নিয়ে আজকে আলোচনা করবো। ওকে, সো today is my presentations for nuclear reactors. Okay, I'm MD Shoikat Hasan, Department of Electrical and Electronics Engineering and Research at Artificial Intelligence. So welcome to my presentation. Okay, so first of all, প্রথমে আমি ডিসকাস করবো যে আমাদের বান্ডেল অফ রডস, অর্থাৎ আমাদের যে ইউরেনিয়াম গুলো আছে, অর্থাৎ আমরা যেহেতু এটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার করতেছি, সো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আমরা সবসময় ইউরেনিয়ামটাই ব্যবহার করে থাকি। ওকে, সো এই ইউরেনিয়ামটা কিভাবে আমরা এখানে ব্যবহার করতে পারি এবং এটা রিঅ্যাক্টরের ভিতরে কিভাবে আমরা এটা সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি যে যাতে আমাদের নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশনটা হয়। ওকে, সো আমরা জানি এই রিঅ্যাক্টরের মধ্যে আমাদের চেইন রিঅ্যাকশন হয়। চেইন রিঅ্যাকশন মানে এটা ধরুন আমাদের একটা ম্যাটেরিয়ালস, অর্থাৎ আমরা ইউরেনিয়াম যেহেতু ব্যবহার করতেছি, ইউরেনিয়ামকে কোনো একটা ইউরেনিয়াম দ্বারা আমরা যদি সেখানে রিঅ্যাকশন করাইতে পারি, তাহলে এটা অনবরত চলতেই থাকবে লাইফ টাইম পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আমার ইউরেনিয়ামের লাইফ টাইম আছে, ততক্ষণ পর্যন্ত আমার রিঅ্যাকশনটা চলতে থাকবে। আর রিঅ্যাকশন চলা মানে কি? রিঅ্যাকশন চলা মানে আমার সেখানে হিটটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, হিটটা সেখানে আমার উৎপন্ন হচ্ছে। আর এই হিটটা আমরা চাইলেই এই রিঅ্যাকশনটা থামাইতে পারবো না। তখন আমাদের এটা মানে এটা ম্যানুফ্যাকচার, অর্থাৎ এটা প্রসেস করার জন্য, এটা অপারেট করার জন্য কিছু পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা এটা অপারেট করে থাকি। অর্থাৎ যেহেতু আমাদের এই হিটটা যদি একবার প্রডিউস হয় এবং সে অপারেট যদি আমরা না করতে পারি, তাহলে এটা নিউক্লিয়ার ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং ওই যে অঞ্চলে এটা হবে, ওর এরিয়াতে, আশেপাশে এরিয়াতে ধ্বংস হওয়ার একটা আহ সম্ভাবনা থাকে। ওকে, তো এটা হচ্ছে বান্ডেল অফ রডস। দেখবেন অনেকগুলো রড, আমরা রড চিনি, অর্থাৎ রডের ভিতরে আমাদের এটা একটা স্টিল বারের মতো থাকে, এটার ভিতরে অনেক ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাগুলো আমরা ইউরেনিয়ামের বার দ্বারা পূর্ণ করে দেবো। আর এই ইউরেনিয়ামের বারগুলো দ্বারা পূর্ণ করার পর এইরকম অনেকগুলো বার একত্রিত করে, অর্থাৎ আমাদের যে বান্ডেল অফ রডস আছে, ওই রডস গুলোকে একত্রিত করে একটা বান্ডেল করব। এরকম আমরা এই যে পিকচারে দেখতে পাচ্ছি কয়েকটা বান্ডেল, এরকম কয়েকটা বান্ডেল মিলে আমাদের রিঅ্যাক্টরের ভিতরে আটকানো থাকবে। আর আটকানো অবস্থায় এর ভিতরে আমরা ওয়াটার সাপ্লাই দেব। এখন দেখুন ওয়াটার সাপ্লাই কেন দেব? ওয়াটার সাপ্লাই দেওয়ার মানে হচ্ছে আমাদের ওই রিঅ্যাক্টর থেকে যখন রিয়াকশনটা হবে, রিঅ্যাক্টর থেকে রিয়াকশনটা হওয়ার ফলে সেখানে অধিক তাপ উৎপন্ন হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের স্টিম তৈরি করতে হবে এবং টারবাইনটা ঘুরাইতে হবে। স্টিম এবং টারবাইনটা ঘুরাইতে হবে যেহেতু আমরা বিদ্যুৎ উৎপন্ন করবো। ওকে, সো এখানে এই রডটার ভিতরে যখন আমার এনার্জি তৈরি হবে, হাই টেম্পারেচার তৈরি হবে, তখন এই পানিটা আমরা যে পাম্প থেকে যে পানিটা রিঅ্যাক্টরের ভিতরে চালনা করলাম, এই পানিটা আমাদের আস্তে আস্তে হিট হবে। হিট হইতে হইতে আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের পানিটা বাষ্প হয়, অর্থাৎ স্টিমে পৌঁছায়। স্টিমে পৌঁছালে তো হবে না, আমাদের টারবাইনটা ঘুরাইতে হবে। সেখানে বড় মাপের একটা টারবাইন আছে এবং সেই টারবাইনের সাথে একই সাথে একটা বড় মাপের একটা জেনারেটর আছে। যেহেতু এটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট তৈরি করতে হবে আমাদের। ঠিক আছে, তো সেই জন্য আমাদের এখানে এটা প্রায় আপনার 3200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যাইতে পারে, মানে হাই টেম্পারেচার হবে। যার ফলে আমাদের স্টিমটা তৈরি হবে এবং স্টিম তৈরি হওয়ার পর এই স্টিমে যে অতিরিক্ত যে টেম্পারেচারটা, সেটাতে প্রেসার ক্রিয়েট করবে। এই প্রেসার ক্রিয়েট করার পর এইটা একটা চেম্বারের ভিতর, অর্থাৎ একটা পাইপের ভিতর থেকে একটা চেম্বারে যাবে, অর্থাৎ টারবাইন স্টেজে যাবে। টারবাইন স্টেজে যাওয়ার পর টারবাইনটা আমার ঘুরবে। ঠিক আছে, সো এই বান্ডেল অফ রডস গুলো আমাদের ইউরেনিয়াম দ্বারা পূর্ণ থাকবে এবং এই ইউরেনিয়ামের একবার রিয়াকশন চালু হইলে এটা এর লাইফ টাইম পর্যন্ত চলতে থাকবে। এইটা আমরা চাইলেই 2 মিনিটে আমরা অফ করে দিতে পারবো না। সো এখানে এটা সুন্দরভাবে পরে অপারেট করতে হবে, আর অপারেট যদি না করতে পারি তাহলে আমাদের একটা ব্লাস্টের সম্ভাবনা থাকবে। তো এবার হচ্ছে ওভার হিটিং। দেখুন এবার হচ্ছে এই ব্লাস্ট স্টেজে আসি। ওভার হিটিং অর্থাৎ আমাদের যে টেম্পারেচারটা আছে, অর্থাৎ আমাদের অপারেট করতে আমাদের খুব মানে অপারেট করতে পারতেছি না আমরা, তখন কি হবে দেখুন। এই যে সাইডে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের একটা
মানে আমাদের নিউক্লিয়ার রিয়েক্টরটা একটা আবরণ দ্বারা তো আবৃত থাকবে, যেহেতু এর ভেতরে আমরা ব্যবহার করতেছি অতিমাত্রায় রেডিয়েক্টিভ ম্যাটেরিয়ালস অর্থাৎ ইউরেনিয়াম-238। এটা একটা অতিমাত্রায় রেডিয়েক্টিভ ম্যাটেরিয়ালস। আর এইটা রেডিয়েশন বিক্রিয়ার ফলে অনেক রেডিয়েশন তৈরি হয়, এই রেডিয়েশন গুলো যেন বাহিরে না যায় সেজন্য আমরা এখানে ব্যবহার করতেছি এই যে একটা লেয়ার, অর্থাৎ এটা 2 থেকে 3 মিটারের পর্যন্ত পুরু এবং কংক্রিট, হাইলি ক্লাসিফাইড কংক্রিট কংক্রিট দ্বারা এটা তৈরি থাকবে। এখন দেখুন এই রিয়াক্টরের ভেতরে এই যে আমাদের বান্ডেল অফ রডস গুলো যে ভর্তি আছে ইউরেনিয়াম দ্বারা, ইউরেনিয়ামটা একটা একটার সাথে চেইন রিয়াকশন করতেই আছে। সো চেইন রিয়াকশন যেহেতু এখানে রানিং আছে, সো এই যে উপরে একটা আমাদের এইটা এই রডটা যদি আমরা এর ভেতরে প্রবেশ করি তাহলে আমাদের এটা অপারেটের পর, অর্থাৎ আমরা 2-3 ঘন্টায় এটা একটু আমাদের হিটটা কমিয়ে আনতে পারি। ওকে। তো এখানে আমরা যে পানির সাপ্লাইটা দিয়েছি, অর্থাৎ পানির সাপ্লাইটা, পানি আমার হিট হচ্ছে, পানি আমার হিট হচ্ছে। সাপোজ একটা কারণে আমাদের পাম্পটা নষ্ট হয়ে গেল, আমাদের পাম্প তো, সাপোজ আমাদের পাম্পটা চলতেছে ইলেকট্রিসিটি দ্বারা, এখন ইলেকট্রিসিটি কোনো কারণে সেই জায়গায় ড্যামেজ হয়ে গেল, অর্থাৎ শর্ট সার্কিট হয়ে গেল, কারণ আমাদের কোনো জেনারেটর ব্যবস্থা নাই। এখন জেনারেটর ব্যবস্থা যদি না থাকে তাহলে আমার তো রিয়েক্টরের ভেতর পানি যাবে না, আর পানি না গেলে রিয়েক্টরে তো হিট অনবরত উৎপন্ন হতে থাকবে। এই যে এটা হচ্ছে ওভার হিটিং, অর্থাৎ দেখি লাল হয়ে গেছে, হিটটা অতিরিক্ত হয়ে গেছে। এক সময় গিয়ে সাপোজ আমার পাম্পটা চলতেছে না, সো 100 পানি সাপ্লাই নাই, সো এক সময় গিয়ে এই হিটটা অতিরিক্ত হওয়ার ফলে আমার এই যে রিয়েক্টরের যে ইন্টারনাল স্ট্রাকচার আছে এটা একটা ব্লাস্ট হয়ে যাবে। ব্লাস্ট হওয়ার ফলে রেডিয়েটিভ ম্যাটেরিয়ালস গুলো ছড়িয়ে পড়বে, অর্থাৎ রেডিয়েশন ছড়িয়ে পড়বে আশেপাশে। আর এই রেডিয়েশন যদি ছড়িয়ে পড়ে তাহলে তো আমাদের ওই এরিয়াটা ধ্বংস হবেই, মানুষ, আশেপাশে অনেক কিছু, পশু পাখি সবকিছু অস্বাভাবিক অবস্থায় চলে যাবে। সো আমাদের এই ক্ষেত্রে একটা জেনারেটর ইউজ করতে হবে, যদি ইলেকট্রিসিটি কোনোভাবে চলে যায় তাহলে রিঅ্যাক্টরের ভিতরে যেন আমরা পাম্প থেকে পানি সাপ্লাইটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের রিঅ্যাক্টরটা সুন্দরভাবে অপারেট হবে। এবং এই স্টিমটা স্টিমটা সরাসরি চলে যাবে আমাদের হাই প্রেশার হয়ে টারবাইনে। ওকে। সো ওভারহিটিং হইলে এটা খুবই বিপজ্জনক এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ক্ষেত্রে। এবার দেখুন টোটাল প্রসেস অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পুরো প্রসেসটা, আমি একটা রিয়েক্টর নিয়ে কথা বলবো, এখানে আমরা 2-3-4টা রিয়েক্টর ইউজ করতে পারি, টারবাইনও 2-4টা ইউজ করতে পারি, সবই সেম, শুধু আমরা এখানে একটা রিয়েক্টর নিয়ে আলোচনা করবো। অর্থাৎ একটা রিয়েক্টরের সাথে আপনি একটা টারবাইন দিলেন, আরেকটা রিয়েক্টর একটা, এরকম 2-3টা রিয়েক্টর ইউজ করে 2-3টা টারবাইন দিয়ে আমরা 2-3টা কুলিং টাওয়ার দিলাম, সমস্যা নেই। দেখুন এখানে হচ্ছে প্রথম রিয়েক্টর, এই যে আমি যেটা বলেছি এটা হচ্ছে আমার রিয়েক্টরের বাহিরের সাইড। রিয়েক্টরের বাহিরের সাইডে আমরা যে লেয়ারটা ইউজ করি, পুরো লেয়ারটা ইউজ করি, এটা 2 থেকে 3 মিটার পুরো হবে, যেহেতু তারও বেশি হইতে পারে। এটা আমাদের সেফটির উপরে নির্ভর করে, যেহেতু আমরা ওখানে হাইলি রেডিয়েটিভ ম্যাটেরিয়ালস ইউরেনিয়াম-235 ইউজ করতেছি। সো এটা সেইভাবে কংক্রিট দ্বারাই তৈরি করা হয়। এইটা হচ্ছে আমার রিয়েক্টর ইন্টারনাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারের ভেতরে আমার কন্ট্রোল রড গুলো দেয়া থাকে। ওকে। কন্ট্রোল রড গুলো স্ট্রাকচারের ভিতরে আমার সাজানো থাকে। এখন দেখুন এই রড গুলো সাজানোর ফলে এই যে আমার পাম্প থেকে, এটা আমার পাম্প, পাম্প থেকে আমার ডিরেক্ট, এই যে ওয়াটার পাম্প থেকে আমার ডিরেক্ট এখানে পানি আসতেছে, অর্থাৎ ওয়াটার সাপ্লাই আসতেছে। এটা হচ্ছে পিওর ওয়াটার সাপ্লাই দিচ্ছে। পিওর ওয়াটার সাপ্লাই, দেখুন এই যে হিট উৎপন্ন হয়েছে, এই ওয়াটারটা আস্তে আস্তে এই হিটের ভিতরে আইলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্প হবে, এবং ওই বাষ্পকে, স্টিমকে আরো টেম্পারেচার দিয়ে প্রেসার করবে, অর্থাৎ প্রেসার করার পর আমার একটা পাইপলাইন দিয়ে এটা দেখুন টারবাইন আসবে। টারবাইন হচ্ছে হাই প্রেসার টারবাইন থেকে লো প্রেসার টারবাইনের দিকে আস্তে আস্তে এটা পরিবর্তিত হবে। অর্থাৎ এখানে আমার টারবাইনটা ঘুরবে, যে দেখেন টারবাইন এবং হচ্ছে জেনারেটর, টারবাইন এবং জেনারেটর একই শ্যাফটে লাগানো আছে। তো এখন জেনারেটর এবং মোটর এই দুইটার ভিতর ডিফারেন্স কি, আমরা মোটরের একটা ইন্টারনাল স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখবো, মোটরে আমরা ইনপুট দিই কি, ইলেকট্রিক্যাল এনার্জি, যেটাতে আমার মোটরটা ঘুরবে, এবং মেকানিক্যাল এনার্জি আমরা বাহির পাবো। হুম। এরকমই তো। আর এখানে দেখুন আমরা মোটরে, সাপোজ এটা ধরলাম মোটর, মোটরে আমরা এটা ক্ষেত্রে দিচ্ছি কি, মেকানিক্যাল এনার্জি দিচ্ছি, ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি। তো এটা আমরা জেনারেটর হিসেবে দিচ্ছি। যেই ইকুইপমেন্টস এর, অর্থাৎ ইলেকট্রিক মেশিনের আমরা ইনপুট দেই মেকানিক্যাল এনার্জি এবং আউটপুট পাই হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, সো এটাকে আমরা জেনারেটর বা ডায়নামো বা অল্টারনেটর যে কোনো একটা বলতে পারি, কোনো সমস্যা নেই।
এখন দেখুন, আমাদের এই স্টিম, অর্থাৎ স্টিমটা একবার ব্যবহার করে আমরা টারবাইনটা ঘুরাইলাম, ঘোরানোর পর আমাদের এই স্টিমটা যাবে কোথায়? আমরা তো বারবার পানি পাম্প দিয়ে উত্তোলন করব না, আমাদের পানি ওয়েস্ট হবে অনেক। সো যেহেতু এটা পরিবেশ বান্ধব তৈরি করতেছি আমরা, সো আমাদের ওয়েস্টটাও কমাইতে হবে, অর্থাৎ কস্টটা কমাইতে হবে। আমার যদি মোটরটা চলে, ধরুন আমার তো এখানে একটা রিয়েক্টরের ভিতরে একটা মোটরের যদি সাপ্লাই দেই, পাম্প সাপ্লাই, সেখানে তো অনেক বড় মাপের মোটরটা ইউজ করতে হবে। তো একটা মোটর যদি আমরা ব্যবহার করি, ধরেন আমরা 24 ঘন্টায় একটা মোটরে দিয়ে পানি সাপ্লাই, রিয়েক্টর সাপ্লাই দিতে হবে পানি, এত পানি যদি আমরা হিউজ পরিমাণ, আর যে স্টিমটা আমাদের একবার ব্যবহার হচ্ছে এটা যদি পুনরায় না ব্যবহার করি, আমাদের আরো বেশি পানি সাপ্লাই দিতে হবে। আর ওই পানিটা সাপ্লাই দেওয়ার ফলে আমাদের কস্টটাও কিন্তু বেড়ে যাচ্ছে। আমাদের কস্ট বেড়ে গেলে, আমাদের খরচ যদি বেড়ে যায়, তাহলে আমরা ইউটিলিটি, অর্থাৎ যারা ব্যবহার করবে এটা, ইন্ডাস্ট্রি বা বাসাবাড়িতে যারা ব্যবহার করবে, তাদের কিন্তু বিদ্যুৎ বিল অর্থাৎ ইউনিটটাও কিন্তু বেশি দিতে হচ্ছে টাকা। সো এক্ষেত্রে যদি আমরা ওই পানিটা যদি রিইউজ করতে পারি, তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের বিদ্যুৎ উৎপাদন কস্টটা অর্থাৎ খরচটা কমে যাচ্ছে। এবং যে গ্রাহকরা যেটা ব্যবহার করবে তাদের থেকে আমরা ইউনিটে, সাপোজ ধরেন আমরা ইউনিটে 10 টাকা এখন নিচ্ছি, কিন্তু ওই পানিটা যদি আমরা না ব্যবহার করি, আমরা যদি নতুন করে সবকিছু করি, তাহলে কিন্তু ওখানে 11-12 টাকা হইতে পারে। তো এক্ষেত্রে আমরা অনেক সুবিধা ভেবে আমরা এই পিওর ওয়াটারকে আবার আমাদের একটা কন্ডেন্সার চেম্বারে নিয়ে আসবো। কন্ডেন্সার চেম্বারে নিয়ে আসার পর এটাকে হাই হিট ওয়াটারকে আমরা লো হিট, হাই হিট ওয়াটারকে আমরা কুলিং টাওয়ারে দিয়ে পাঠাই। ওকে, কুলিং টাওয়ারে পাঠানোর পর সেটা কুলিং টাওয়ারে গিয়ে আস্তে 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 ওটা আবার কুল ওয়াটার তৈরি হবে। কুলিং টাওয়ারের কাছে ওয়াটারকে ঠান্ডা করা, অর্থাৎ হাই স্টিমকে ঠান্ডা করা, অর্থাৎ অতিরিক্ত হিটেড ওয়াটারকে লো হিটেড ওয়াটারে কনভার্ট করা। আবার এইটা আমার একটা পাইপের ভিতরে আবার আমরা এটা এখানে রিয়েক্টরে ব্যবহার করতে পারি, অর্থাৎ সাইকেল, একটা পূর্ণ সাইকেল, অর্থাৎ এটা সাইকেলিং ভাবে চলতেছে, কমপ্লিট হচ্ছে। এখন দেখুন, এই যে জেনারেটর, অর্থাৎ জেনারেটর থেকে যে আমরা ইলেকট্রিসিটিটা পাইলাম, এটা ডিস্ট্রিবিউট হবে বিভিন্ন জায়গায়। আমার সাপোজ আপনার তো লাগতেছে হচ্ছে 300 কেভিএ, আমরা তৈরি করতেছি হচ্ছে 500 কেভিএ। সো 300 কেভিএ এর ক্ষেত্রে আমরা ওখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগাই দেবো, দেওয়ার ফলে আপনি 300 পেয়ে যাবেন। আবার আমরা তো হচ্ছে 500, আপনার লাগতেছে 800, সো ওখানে একটা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করবো। স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করলে আপনার যে সুবিধা অনুযায়ী আপনি ইলেকট্রিসিটি পেয়ে যাচ্ছেন। ওকে, সো এই ছিল টোটাল প্রসেস অফ this nuclear power plant for generating of electric supply. So now I will discuss this waste material, যে আমরা ওয়েস্ট ম্যাটেরিয়াল অর্থাৎ রিয়েক্টরে যে ইউরেনিয়াম, সাপোজ আমরা কোনো কিছু কয়লা দিয়ে আমরা যদি থার্মাল পাওয়ার প্ল্যান্ট চালাই, তাহলে থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা যখন কয়লাটা ব্যবহার করব, কয়লাটা ব্যবহার করার পর সেটা তো আবার রিইউজ করতে হবে। আমরা দেখেন ওখানে কয়লাটা পোড়ানোর ফলে সেখানে আমাদের কালি জাতীয় কিছু পাই, ওয়েস্ট ম্যাটেরিয়াল কিছু পাই। সেই রকম আমরা ইউরেনিয়াম যেহেতু ব্যবহার করতেছি একবার, ইউরেনিয়ামের কাজ হচ্ছে একবার, সো ইউরেনিয়াম থেকে তো কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল হয়, হ্যাঁ। সেই ওয়েস্ট ম্যাটেরিয়ালটা আমরা কোথায় করবো? এগুলো আমরা অধিক সিকিউরিটি পারপাসে, অধিক সিকিউরিটি দিয়ে সেগুলো আমরা একটা চেম্বারে রাখবো, অর্থাৎ মাটি, হয়তোবা সেটা মাটির গহীনে হইতে পারে, সেখানে আমরা সুন্দরভাবে এটাকে প্যাকেটজাত করে হাইলি সিকিউরিটি দিয়ে আমরা সেখানে রাখবো। পরে এটা যেভাবে চুক্তি হবে, যেভাবে তারা এটা অপারেট করবে, সেইভাবে তারা তাদের দেশে নিয়ে যেতে পারে বা এ দেশেও কোনো কাজে লাগাইতে পারে তাদের ইচ্ছা, সেভাবে হাইলি সিকিউরিটি দিয়ে কাজটা করবে। সো এটার কিন্তু ইউরেনিয়ামের ব্যবহার অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। ইউরেনিয়ামের যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো হবে, এগুলো সুন্দরভাবে পরিবেশ বান্ধব ভাবে এগুলো সংরক্ষণ করতে হবে বা কাজে লাগাইতে হবে, যেহেতু এটা অধিক রেডিয়েটিভ ম্যাটেরিয়ালস।